ওকে, তো সেই ক্ষেত্রে মোশাররফ করিম ভাইয়ের মতো আর্টিস্টের সাথে কাজ করা হয়েছে, নতুন অনেক শিল্পীদের সাথে কাজ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এই গ্যাপটা কেমন? প্লাস আরেকটা জিনিস যেটা আমি তোমাকে দেখেওছি, তুমি বেশ কিছু জায়গায় এটা নিয়ে কথা বলেছো যে মিডিয়ার একটা সিন্ডিকেট, যে এর সাথে ও কাজ করবে, এটা একটা বিরক্ত না, মানে আমার কাছে মনে হয় বিরক্ত না, আবার হয় না যে আমার কাছে মনে হয় যে কেন হবে সিন্ডিকেট, মানে এটা তো আমাদের কাজের জায়গা, এটা সুন্দর একটা জায়গা, এটা একটা শিল্পী মানে শিল্প চর্চার জায়গা, এখানটায় আমরা কেন এরকম সিন্ডিকেট করব, কেন আমরা জায়গাটাকে এরকম গুটিয়ে ফেলবো? আমার কাছে যেটা মনে হয় যে যে শিল্পী সে সবার সাথে কাজ করবে, তার শিল্প চর্চাটা থাকবে তার মেইন প্রাধান্য, সে সবার সাথে কাজ করবে, তার শিল্পটাকে সে ফুটিয়ে তুলবে, এটাই একটা শিল্পীর মানে মেইন কনসার্ন হওয়া উচিত। এটা কনসার্ন হওয়া উচিত না আমি কার সাথে কাজ করছি, কোন প্যাটার্নের কাজ করছি, এই প্যাটার্নেরই কাজ করে যাব, ওকে ছাড়া কাজ করব না, এতে হয় কি কাজের জায়গাটা নষ্ট হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে এটা না হলে ভালো। বাট আমার আসলে কখনো কোনো প্রবলেম হয়নি, কারণ আমি আসলে সবার সাথে কাজ করতে পছন্দ করি। কোনো সিন্ডিকেটের অংশ না? সিন্ডিকেটের না, একদম, মানে যেটা আমি পছন্দ করি না সেটা তো অংশ না ডেফিনেটলি। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয় যে আমি সবার সাথে কাজ করব, আমি যে আগে সিনিয়রদের সাথে কাজ করে এসেছি শুধু সিনিয়রদের সাথেই কাজ করতে হবে, ইটস নট নেসেসারি। এখন যারা কাজ করছে নতুন, অনেক ভালো কাজ করছে। অ্যান্ড কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষরা আসলে কমেন্ট করে, আমি আমারটা বলছি না, আমি কিছু মানুষকে দেখেছি অন্য কারো কাজে কমেন্ট করেছে যে উনি কেন অমুকের সাথে কাজ করছে, উনি কেন এরকম থার্ড ক্লাস একটা অ্যাক্ট্রেসের সাথে কাজ করছে, এটা তো ঠিক না। সো আমার কথা হচ্ছে আমরা কিন্তু অডিয়েন্সের জন্যই কাজ করে যাই, রাইট? অ্যান্ড অডিয়েন্সরা আমাকে ভালোবাসে দেখে আমরা আসলে একটা পর্যায়ে বিলং করি। সো তারা যদি আমাদেরকে এইভাবে ছোট করে, এটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর। আর সিনিয়র জুনিয়র বলে কিছু নেই, যারা কাজ করে সবাই শিল্পী, নতুনদেরকেও জায়গা করে দিতে হবে, যেমনটা জায়গা করে দিয়েছিল আমাদেরকে আমাদের সিনিয়ররা। সো আমরাও নতুনদেরকে জায়গা করে দিব, সবার সাথে কাজ করবো মিলেমিশে, এটাই কিন্তু হওয়া উচিত। এখানে কে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, মানে এটা আসলে খুব উইয়ার্ড। মানে যে গ্রেডের ব্যাপারটা, মানে যে শিল্পী সে তো শিল্পী, সে সবার সাথে কাজ করবে, সে কেন বেছে বেছে কাজ করবে যে না আমি অমুককে ছাড়া? তাহলে এটাও তো এক ধরনের মানে দর্শকের সাইড থেকেও সিন্ডিকেট হয়ে যায়। একেবারেই তাই, একেবারেই তাই। এবার একটু ব্যক্তিগত জীবনে, মানে মানুষকে ডেকে আনলে ব্যক্তিগত জীবনে না ঢুকলে ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের একটা বড় অংশ জুড়ে আমার সরি আমি ইন্টারাপ্ট করছি, আমার ব্যক্তিগত জীবন, আমার প্রফেশনাল লাইফ, মানে দুইটাই আসলে এত বেশি ওপেন, মানে আম অলওয়েজ আ ওপেন বুক। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মনে হয় না যে আমার ব্যাপারে নতুন করে আরো মানুষের কিছু জানার আছে, তারপরে তুমি কোয়েশ্চেন করতে যাচ্ছ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে মানুষকে ডেকে এনে আমরা ব্যক্তিগত জীবনে বেশি যেতে চাই। তো সেই ক্ষেত্রে এই যে ব্যক্তিগত জীবনে আমি একটা খবর পেয়েছি, এটা আমার আসলে নিজের জন্য লাভের খবর, যদি আমি দাওয়াত পাই। পুরান ঢাকার মানুষরা নাকি রান্না ভীষণ ভালো করে এবং আন্টির রান্না নাকি অনেক মজা। হ্যাঁ, এটা সত্যি। পুরান ঢাকার মানুষ বলতে গেলে কি, হ্যাঁ আমি পুরান ঢাকার মেয়ে, কিন্তু অনেকেই ভুল বুঝে যে আমি মনে হয় ঢাকাইয়া। আই এম নট আ ঢাকাইয়া, আমি বিক্রমপুরের মেয়ে। অ্যান্ড বিক্রমপুরের মানুষ খুব ভালো রান্না করে। আচ্ছা, তো সেক্ষেত্রে আন্টিও কি বিক্রমপুরের রান্নাগুলোই করেন? হ্যাঁ হ্যাঁ, আম্মু বিক্রমপুরের মেয়ে, আমার বাবাও বিক্রমপুরের ছেলে। সো বোথ আর বিক্রমপুরা, পিওর বিক্রমপুরা। আম্মু অনেক ভালো রান্না করে, ভীষণ ভালো রান্না করে, এবং সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। আমি অনেক জায়গায় দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, আম্মু খুব পছন্দ করে খাওয়াতে। প্লাস আম্মুর হাতের রান্না এর আগে যারা খেয়েছে তারা আসলে বারবার আসতে চায় যে আন্টি আপনার হাতের এই রান্নাটা খাবো। কোন রান্নাটা আমি একটু জানতে চাই, যে কোন রান্নাটা বেশি মজা? আম্মুর সব রান্না মজা। আমি যদি বলি যে আমার পার্সোনাল ফেভারিট কি, আমার খুব পছন্দ ভর্তা, কারণ আম্মু এট টাইম অনেক অনেক ভর্তা বানাতে পারে, আর প্রত্যেকটা ভর্তা একটা থেকে একটা মজা হয়। আম্মুর বিফ রান্না অনেক মজা, আম্মুর শুটকি রান্না অনেক মজা, আম্মু একটা ইলিশ মাছ করে মরিচ বাটা দিয়ে, এটা বিক্রমপুরের একটা রান্না, এটা খুব মজা। আচ্ছা, তো সেক্ষেত্রে অনেকগুলো মজার বাংলা খাবারের নাম শুনলাম, তো মনে হচ্ছে যে একদিন দাওয়াত আসলে নিতেই হবে, প্লিজ এনি টাইম। আর আরেকটা বিষয় হলো, এটা আসলে আমার প্রশ্ন, জাতির প্রশ্ন, সবার প্রশ্ন, শখের কি কখনো রান্না করার শখ হয়? হ্যাঁ, আমি রান্না করি, তো আমি রান্না করি, আমি আগেও টুকটাক রান্না করেছি, আর এখন তো রান্না করাই হয়। এখন নট রেগুলার, বাট রান্না করা হয়। আলিফ কি খেতে চায় মায়ের হাতের?
আমার হাতের কিছুই খেতে চায় না, কারণ আলিফ আসলে আমার মেয়ে আসলে ও দুধ ছাড়া কিছুই খায় না, ও আসলে একটু পিকি। ওকে রাইস আইটেম বা থাকে না যে বাচ্চারা একটু বড় হতে গেলে মানে টুলডার যেটাকে বলে, ওই টাইমটা আসলে অনেক ধরনের খাবার খায়, বাট আমার মেয়ের রুচি এত কম, ও আসলে চকলেট আইসক্রিম অ্যান্ড মিল্ক ছাড়াও সে কিছুই খেতে চায় না। তো সেই ক্ষেত্রে জানতে চাই যে অনেক রকম চরিত্র তো প্লে করা হয়েছে, ব্যক্তি জীবনে মা হয়ে চ্যালেঞ্জটা কি আসলে? চ্যালেঞ্জটা কি, মা হতে পারাটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ সত্যি। মানে আমি আমি তো ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে। আমার মা বাবা সারাক্ষণই আমার সাথে সাথে ছিল সব সময়। আগে আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম, আম্মু আমাকে কাজের মধ্যে ফোন দিত যে সব তুমি কি ঠিক আছো, তুমি কি খেয়েছো। এখন যেটা হয় কাজের মধ্যে আমি বারবার আম্মুকে ফোন দিই যে মা আলিফ কি খেয়েছে, আলিফ কি ঠিক আছে, ও কি করছে। তখন আম্মু বিরক্ত হয়, হ্যাঁ তোমাকে কি আমি ছোট থেকে বড় করিনি, তুমি এত ওয়ারিড হচ্ছ কেন। আসলে মা হওয়াটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, বাচ্চাকে মেনটেন করা, আমার বেবিটাকে ঠিকঠাক মতো মানুষের মতো মানুষ করতে পারছি কিনা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি বলবো লাইফের অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর সেক্ষেত্রে যদি আমি বলবো যে জন ভাই লাইফ পার্টনার হিসেবে অ্যামেজিং হওয়ার কথা এবং তেমনটাই আমি শুনেছি, তো লাইফ পার্টনারের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন মেনটেন করতে হবে যে আমার লাইফ পার্টনারের মধ্যে এই এই গুণগুলো দেখে আমি জনকে পছন্দ করেছি? কি গুণ দেখে পছন্দ করেছি, এটা তো আসলে আমার বিয়েটা আসলে লাভ ম্যারেজ না, সো এটা অ্যারেঞ্জ ম্যারেজ। সো পছন্দ করার ওই জায়গাটা ছিল না, কারণ আমার ডিসিশন টোটালি আমার প্যারেন্টসের উপরে ছিল। বাট আমি যেটা একটা মানুষের পছন্দ করি পার্টনার হিসেবে, সেটা হচ্ছে অনেস্টি, পার্সোনালিটি, অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে হিউমার থাকতে হবে। কারণ হিউমার না থাকলে আসলে মানুষটা যতই সুন্দর হোক, যতই তার সে ব্যক্তিত্ব সম্পন্ন হোক না কেন, মানে লাইফটা অনেক বোরিং হয়ে যায়, আমি কথা বলেই মজা পাবো না। সো ওই হিউমারটা থাকতে হবে। সেক্ষেত্রে তোমার পার্টনারে তোমার সাথে কথা বলতে পারা এবং ফানি হওয়াটা খুব ম্যান্ডেটরি। না, ফানি হওয়া, কথা বলতে পারে না, হয় না যে হিউমার থাকলে আসলে তুমি ফানও করতে পারবে, তুমি বোর্ড হবে না। মানে এটা আসলে সব ক্ষেত্রেই লাগে, একটা মানুষ হিউমার ছাড়া এটা তোমার মানে কেমন হয় আমি আসলে জানি না, ফ্ল্যাট কিনা, মানে তুমি কেমন আছেন, ভালো আছেন, পরে যে আর কোনো কথা বলতে পারবে না। আচ্ছা, সেটা আসলেই তাই। শেয়ারিং তো অনেক পরের ব্যাপার, একটা মানুষের সাথে একটা পুরো লাইফ শেয়ার করতে গেলে অ্যাটলিস্ট মিনিমাম কিছু ভালো গুণ অ্যান্ড নর্মাল হিউমারটুকু যদি না থাকে তাহলে আসলে লাইফটা আসলে বোরিং হয়ে যায়। আসলে এবং লুকস ক্যান বি চেঞ্জড, মানুষ হিসেবে অনেক রকম পরিবর্তন আসতে পারে। দিন শেষে একটা সময় এমন আসে যে দুটো পার্টনারের মধ্যে থাকে শুধু কিছু কথা, সেই কথাটাই যদি ভালো না হয় তাহলে আর কি হবে জীবনে। একদম একটা ডিরেক্ট কোয়েশ্চেন, সেটা জানতে চাই তোমার কাছে, সেটা হলো শখ কেন ভাইরাল হতে চায় না? ভাইরাল কেন হব, আমাকে তো মানুষ চিনে, আমি কেন ভাইরাল হব? আমি খুব বিশ্বাস করি যে কাজ দিয়ে মানুষের কাছে পৌঁছানো। আমি আসলে কোনো কাজ ছাড়া নর্মালি মানে থাকে না যে হুদাই, যেটাকে বলে হুদাই, আসলে এমন কিছু করতে চাই না যেটা আসলে মানুষ কিছুদিন খুব মজা পেলো তারপর আবার ভুলে গেল। আচ্ছা, দুটো মুভি করে আর করা হয়নি, কেন করা হয়নি? ওই যে আমি ফার্স্টে বললাম যে আমি অনেক ছোট ছিলাম, আর ওই টাইমটা আমি নিজেই আসলে ইন্টারেস্টেড ছিলাম না মুভির জন্য। বাট এখন আসলে অনেক ভালো ভালো মুভি হচ্ছে, সো এখন যদি ভালো মুভি হয় কি, ভালো মুভি তো হচ্ছে, যদি ভালো ডিরেক্টর অ্যান্ড সুন্দর গল্প আমার মনের মতো পেয়েছে আমি ডেফিনেটলি করবো। যদি কোনো বায়োপিকের অফার আসে, কোন মানুষটার ক্যারেক্টারটা করতে ইচ্ছা হতে পারে? স্পেসিফিক কিছু নেই, বাট যদি কোনো বায়োপিকের অফার আসে আমি ডেফিনেটলি চরিত্রটা দেখবো আগে যে আমি কি প্লে করতে পারবো কিনা প্রপারলি। কারণ করার জন্য করব এরকম না, আমি নিজে প্রিপেয়ার হয়ে নিব যে আমি কি করতে পারবো বা এটা কি আসলেই আমার সাথে যাচ্ছে, কতটুকু করতে হবে। ওটিটিতে ত্রিভুজে একটু ভিন্নভাবেও দেখলাম মনে হলো, তো সেই ক্ষেত্রে সেই মানুষটার ক্যারেক্টারটা নিজের মধ্যে রাখা এবং ব্যক্তি জীবনের থেকে তো সেটা অবশ্যই আলাদা, কি পার্থক্য আছে দুটো ক্যারেক্টারে? ব্যক্তি জীবন থেকে কি মানে হয় কি, আমরা অ্যাক্টিংয়ে যে প্লে করি, যে অভিনয়টা করি, সেটা কোনো না কোনোভাবে কোনো না কোনো মানুষের সাথে, জীবনের সাথে রিলেটেড। সো ডিফারেন্স খুব একটা বেশি না, বাট হ্যাঁ আই এম নট আ কর্পোরেট লেডি, সো এই জায়গাটা একটু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, বাট আই এম আ ওয়ার্কিং উমেন।
আম ওয়ার্কিং মাদার, সো এটা আবার মিলছিল। ফোকাস আবার সব জায়গায় লাগে কিন্তু। হ্যাঁ, ফোকাস সব জায়গাতেই লাগে। এখন দেখা যাচ্ছে যে ওটিটিতে দেখলাম এবং ফিরে এসে দেখছি প্রচুর 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 কাজ হচ্ছে। তো এই যে এত কাজ, সামনে কি কি প্রজেক্ট আসছে, কি দেখবো? প্রচুর প্রচুর কাজ না, হ্যাঁ প্রচুর প্রচুর কাজের অফার আসছে, বাট আমি একটু বেছে কাজ করছি। বেশ কিছু সিঙ্গেল নাটক আসছে, একটা টিভিসি নিয়ে আমরা দেশের বাইরে শ্যুটের জন্য যাব, আর একটা টিভিসি নিয়ে কথা হচ্ছে, প্রোডাক্টগুলো আমি বললাম না। আর একটা বড় প্রজেক্ট আমি বললাম, ওটা সারপ্রাইজ রয়ে গেল। আর তাছাড়া এখন আমার একটা সিরিয়াল যাচ্ছে, সেটার নাম হচ্ছে অদ্ভুত পরিবার, ইমরাউল রাফাতের। আর একটা সামনে সিরিয়াল আসবে যেটার নাম হচ্ছে জেনজি, আবু হায়াত মাহমুদের। সেখানে কি জেনজি ক্যারেক্টারে দেখা যাবে তোমাকে? জেনজি ক্যারেক্টার না, বাট জেনজি রিলেটেড স্টোরি নিয়ে আসলে বানানো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মা হয়ে 2.5 বছর পর ফিরে এসে কাজ হচ্ছে, সময়ও দিতে হচ্ছে, অনেক কাজ বলছো যে দেখা যাচ্ছে না, কিন্তু তোমাকে তো ঠিকই গিয়ে অ্যাক্টিং করে আসতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, ব্যালেন্স হচ্ছে কিভাবে? এটা আসলে ব্যালেন্স করেই নিতে হয় লাইফে। আসলে আমি এখন মিডিয়াতে কাজ করছি দেখে কাজ করছি, অনেক অনেক মানুষ আছে যারা কর্পোরেটের সাথে জড়িত, তারাও কিন্তু কাজ করছে। আসলে কাজের ক্ষেত্রটা আর পার্সোনাল লাইফটা দুটোই আলাদা, দুটোকে ব্যালেন্স করেই চলতে হয়। আমারও ব্যালেন্স হয়ে যাচ্ছে, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে আমি কোনোভাবেই কোনো কিছু কম্প্রোমাইজ করতে চাই না। সো আমি ট্রাই করি আমার বেস্ট সময়টুকু টোটালি, মানে আমার মায়ের সময়টুকু আমার মেয়েকে দেওয়ার। তো সেই ক্ষেত্রে যদি আবারও এরকম হয় যে আলিফকে সময় দেওয়ার জন্য আবার তোমাকে অ্যাক্টিং ছেড়ে দিতে হচ্ছে, তুমি আবার ছেড়ে দেবে? না, এটার এখন আসলে চান্স নেই, কারণ আমি আসলে যখন কাজে ব্যাক করেছি তখন তো আমার ক্লিয়ার মনে আছে, মানে আলিফ তখন 3 মান্থসের ছিল। আমি আমার একটা পিএমের একটা শো দিয়ে আমি আসলে ব্যাক করেছিলাম নাচের। সো যেহেতু 3 মান্থসের মাথায় আমি ব্যাক করেছি আমার প্রেগনেন্সির পর, অ্যান্ড ছোট অবস্থায় আসলে কাজ করাটা একটু ডিফারেন্ট, একটু ডিফিকাল্ট। আর এখন যেহেতু ওর 3 বছর হয়ে গেছে, এখন তো ও বুঝে, সো এখন আরামই হয় কাজ করতে। বাহ, তাহলে মাকে ছাড়ে সে ঘর থেকে বের হওয়ার হ্যাঁ, সে সময়? এখন বোঝে যে মা কাজ করতে যাবে, অ্যান্ড মা কাজ শেষ করে ওর জন্য চকলেটস নিয়ে আসবে, সে অ্যাকচুয়ালি ওয়েট করে। আচ্ছা, বাহ, ইট ওয়াজ গ্রেট টকিং উইথ ইউ। কিন্তু এখন হলো আমরা যেহেতু বড় আলাপ করে ফেললাম, আমরা একটু র্যাপিড ফায়ার করতে চাই। যেটার জন্য তুমি ইগারলি ওয়েট করছিলে। হ্যাঁ, আমি আসার পর থেকে ওই যে র্যাপিড ফায়ার বলছি আর এরকম হাত নিষ্পিস করছি যে কখন না র্যাপিড ফায়ার করব। তো চলো র্যাপিড ফায়ারেই চলে যাই। চলো, একদম র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি। সারাদিন যেন আমি ভালোভাবে চলি। সত্যি এটাই বলা হয়। একদম ভালো মানুষ হয়ে তুমি থাকতে চাও সারাদিন? হ্যাঁ, বাহ, সব সময়। তাহলে কি ব্যক্তি জীবনেও তুমি খুব ভালো মানুষ হয়ে থাকছো নাকি দুষ্টুমি প্র্যাঙ্ক করা হয় কখনো? ভালো মানুষের কি দুষ্টুমি প্র্যাঙ্ক করে না? করে না? করে তো। কিন্তু একটা নাইস হিউম্যান বিং হয়ে, মানে আমি সবসময় ট্রাই করি আমাকে দিয়ে যেন কখনো কোনো মানুষের ক্ষতি না হয়, এটা আমি নিজেকে সবসময় মেক শিওর করি। আচ্ছা, এখনো ভাবলে হাসি পায়? একটা সময় কি পাগলামি করেছি। পাগলামিটা তো বলবা না। সবাই করে। হ্যাঁ, মানে সবাই করে। তোমার কোনো রিগ্রেটস আছে কোনো পাগলামি নিয়ে? আচ্ছা, রিগ্রেটস করার মতো কোনো পাগলামি আমার লাইফে নেই, বাট হ্যাঁ লাইফে অনেক পাগলামি করেছে। মানে আমি বললাম না, আমি কিন্তু কথাই বললাম যে আমি আসলে অনেক ওপেন বুক সবসময়। আমার লাইফে যা হয়েছে সব কিছুই আসলে সব ওপেন, অ্যান্ড আমার যখন যা মন চেয়েছে আমি করেছি। ওই ব্যক্তি স্বাধীনতাটা আসলে আমি পেয়েছি আমার প্যারেন্টসের কাছ থেকে, অ্যান্ড এতটুকু বলবো যে যা করেছি আসলে আমাকে দিয়ে কখনো কারো ক্ষতি হয়নি, বাট অনেক ফান করেছি লাইফে। এতই যখন ওপেন তুমি কি তোমার ফোনের ওয়ালপেপারটা আমাদেরকে দেখাবে? হ্যাঁ, শিওর, ওয়াই নট। আচ্ছা, মানে ফোনের ওয়ালপেপারে কি আছে? আচ্ছা, একটা সেকেন্ড, আমার অনেক নোটিফিকেশন এসে আছে। বাহ, আমার মেয়ের ছবি। ইটস এ লাভলি পিকচার। থ্যাংক ইউ। কখনো কোনো আজব রিংটোন দিয়েছো ফোনে? হ্যাঁ, ছিল। আমার ফোনের রিংটোন একটা সময় একটা হাঁসের রিংটোন ছিল। আইফোনে একটা ডাক সাউন্ড আছে কিন্তু। আচ্ছা, সো এই ডাক সাউন্ডটা ছিল এক তোমার সময়। কি ডাক খুব পছন্দ? হ্যাঁ, আই লাভ ডাক, আই লাভ আর কি অ্যানিমালস। আমি যেমন নিজেও, আমার বাসায় পাখি আছে, আমার একটা খরগোশ আছে। এর আগে আমার বাসায় একটা বিড়াল ছিল, বাট বিড়ালটা আমার মেয়ের জন্য আমি পরে সরিয়ে ফেলেছি। আচ্ছা, আই লাভ পেটস। বাহ,
অনেকেই বলে হাজবেন্ড মানেই আমার কাছে প্যারা, হাজবেন্ড মানে এটা সেটা, তোমার কাছে হাজবেন্ড মানে কি? আ গুড পার্টনার। প্যারা হবে কেন? প্যারা কখন হয় জানো, যখন আমি প্যারা দিব তখন প্যারাটা উল্টা আমার কাছে আসবে। তাহলে তোমার স্ট্র্যাটেজি হলো প্যারা দিবও না প্যারা নিবও না। হ্যাঁ, মানে আমার স্ট্র্যাটেজি না, আমি আসলে প্যারা দেওয়ার মেয়ে না, আমি প্যারা দিতেও পছন্দ করি না, নিতেও পছন্দ করি না। So, আমার কাছে মনে হয় যে ওকে। আচ্ছা, শুটিং সেটে প্যারা দাও এমনিতে কাউকে? কেউ বলতে পারবে না। আমার মনে হয় আমার শুটিং সেটের সবাই, প্রোডাকশন বয় থেকে শুরু করে এভরিওয়ান খুব পছন্দ করে, খুব ভালোবাসে। ইভেন আমি কাজ থেকে ব্যাক করার পর এমনও কথা শুনেছি, আমার প্রোডাকশন বয়রা এসে পর্যন্ত আমাকে বলছিল যে আপু আপনাকে আমরা এত মিস করছি। মানে একটা মানুষ যে প্যারা দেয় না, একটা মানুষকে না প্যারার জন্য না, মানে আমি জানি না আমি এমন কি করেছি, বাট তারা আমাকে কতটা ভালোবাসে যে তারাও এসে আমাকে বলছে আপু আপনাকে অনেক মিস করেছে। ইউজুয়ালি দেখা যায় কি যে আমরা তো মেকআপ রুম শট দিচ্ছি, আবারও মেকআপ রুমে যে মেকআপ রিটাচ করছি বা স্ক্রিপ্ট পড়ছি, এই ছাড়া তেমন একটা কারোর সাথে কথা হয় না। বাট থাকে না যে একটা মানুষের প্রেজেন্সটাও তারা মিস করে, ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে ওকে। It is rare to make that place in people's heart actually. আই ডোন্ট নো যে হাউ আমি কিভাবে এই প্লেসটা করেছি, বাট আমি জানি না সামহাউ পিপল লাভ মি আ লট, এটা ব্লেসিং আসলে। ওই তো তুমি হাম্বল যে ভীষণ, আমার কাছে এটা তোমার আমি খুব ভালো হাম্বল, একটা আমি কোয়ালিটি। ট্রাই করি হাম্বল থাকার। বাহ। আরেকটা বিষয় হলো যে হাজবেন্ডকে একটা উপদেশ যদি দিতে চাই। বেশি স্মোক করা যাবে না। ওকে, এই খারাপ অভ্যেসটা বাদ দিতে হবে। আমার সন্তান আমার কাছে, আমার পৃথিবী। একদম প্রায়োরিটি রেটিং করতে চাই। যেহেতু অনেকগুলো সেক্টরে কাজ করেছো, সিনেমা, নাটক, ওটিটি, নাচ, মডেলিং। এটা তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেল, কারণ আগেও বলেছি আই লাভ মাই ওয়ার্ক, আমি আমার কাজ খুব ভালোবাসি, সেটা সবগুলো সেক্টরেই। বাহ। এটা আমি আসলে আলাদা করতে পারবো না যে এটা আগে এটা পরে, এটা আগে এটা পরে। কিন্তু যেহেতু আমি নাচ থেকে আমার আশা, আমার নাচটাকে আমি ভীষণ ভালোবাসি, সবগুলোই জায়গা আমার খুব ভালোবাসার, বাট নাচটা যেহেতু আমার প্রথম হাতে করি, নাচের জায়গাটা একটু আলাদা। বাহ। ওকে, এখন হলো ফ্রিতে কয়েকজন মানুষকে উপদেশ দিচ্ছি এবং ইন্ডাস্ট্রিরই তারা সবাই। তো সেক্ষেত্রে প্রথমে কিছু। কেন আমি ফ্রিতে উপদেশ দিব? আমার কাছ থেকে উপদেশ নিলে টাকা নিতে হবে, টাকা দিতে হবে, আচ্ছা এক্সট্রা গিফট করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি একটু কম দামি উপদেশ দিও যাতে করে আমরা অ্যাফোর্ড করতে পারি। আরে ওকে, আমি দিচ্ছি, বলো। ঠিক আছে, ফ্রিতে ফাইনালি উপদেশ পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ট্রাই করব উপদেশ দেওয়ার, যদি আমার মনে হয় না আমি উপদেশ দেওয়ার মতো ফ্রিতে মানুষ। এইটুকুই পাওয়া যায়। হ্যাঁ, ফ্রিতে এর থেকে বেশি পাওয়া যাবে না, যেটা বলছে এইটুকুই। এখন হলো ফ্রিতে প্রথমেই নারী কিছু অ্যাক্ট্রেস আছে যারা ইদানিং কাজ করছে এবং আগেরও সময়কার। শুরুতেই সাদিয়া আয়মান। উপদেশ দিব? আচ্ছা, ফার্স্ট অফ অল সাদিয়া আয়মানকে আমি চিনি, মানে আমি ওকে দেখেছি, বাট ওকে আমি পার্সোনালি চিনি না। সো যে মানুষটাকে আমি পার্সোনালি চিনি না, আমি কি উপদেশ দিব? ওর অ্যাক্টিং দেখে? অ্যাক্টিং দেখে মনে হয় হ্যাঁ ভালো করছে। আচ্ছা, তাহলে আরো ভালো করে যাও। তুমিই দিয়ে দিলে। ওকে, মানে আমি ওই যে ফ্রি এর তো যে কেউ একজন দিয়ে দিলাম, ঠিক আছে। তটিনী। আমি সত্যি আমি ওকেও পার্সোনালি চিনি না। হ্যাঁ, শি ইজ ডুইং ভেরি গুড। এবার ভালো, এবার পারবে। এটা হলো সারিকা সাবরিন। আমার ফ্রেন্ড। হ্যাঁ, রেগুলার কাজ করো। ঠিক আছে। জান্নাতুল সুমাইয়া হিমি। পার্সোনালি খুব চিনি না। হ্যাঁ, ভালো কাজ করছে। তানজিন তিশা। খুব ভালো কাজ করছে। ওকে, এবার হলো মেল কোয়ার্টিস্টই মনে হয় আমার কাছে সবাই আছেন। তো শুরুতেই যিনি আছেন, ভেরি হ্যান্ডসাম ম্যান, জিয়াউল ফারুক অপূর্ব। উপদেশ দেব? হ্যাঁ, আমার তো মনে হয় ভাইয়ের কাছ থেকে আমার উপদেশ নেওয়া উচিত যে কি করে এত সুন্দর করে কথা বলে। এটা আমি উল্টা নিলাম। আচ্ছা। আরশ খান। ভালো কাজ করছে, সিনসিয়ার অ্যাক্টর আমার কাছে মনে হয়। উপদেশ দাও। আরো ভালো করে কাজ করো। আচ্ছা, দিলাম। ঠিক আছে। নিশো ভাই। নিশো ভাইকে উপদেশ দেব? হ্যাঁ, আজকে একটা সাহস করেই ফেলো। সাহসের কিছু না, মানে কি উপদেশ দেব নিশো ভাইকে? নিশো ভাই এত তুমি যেমন আছো তেমনই থাকো। আচ্ছা, বাহ। হ্যাঁ,
শাকিব খান, উপদেশ ভাইয়া বাংলাদেশি নায়িকাদেরকে নিয়ে কাজ করো বেশি। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুশফিক আর ফারহান, উপদেশ জানি না, বাট ফারহান ভাইয়ের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। মানে একটা সময় আমরা ভীষণ আড্ডা দিয়েছি, খুব আড্ডা দিতাম আমরা। কিছু হলেই ভাইয়া তো আগে রেডিওতে ছিল, সো ভাইয়ের সাথে প্রায় দেখা হতো। ভাইয়ের সাথে আমার একটা কাজ করা হয়েছিল, বেশি কাজ করা হয়নি, কিন্তু সবসময় এরকম ভালো মানুষ থাকো। বাহ। শামীম হাসান সরকার, ওহ মাই মোস্ট ফেভারিট। আমরা একটা মোস্ট ফেভারিট পেয়ে গেলাম। হ্যাঁ, বিকজ আমি এটা উপদেশ কি আমি সবসময় বলি, মানে অন স্ক্রিন অফ স্ক্রিন সবসময় বলি যে শামীম ভাই হচ্ছে কি বেশি জোশ। কারণ এই কারণে একটা মানুষ আসলে ডুয়াল ফেস না, এই মানুষটাকে আমি পেয়েছি। সে সামনেও যেমন, অফ স্ক্রিনেও তেমন, সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। দ্যাটস ওয়াই আই লাইক হিম আ লট। যেই তিনটা জিনিস ছাড়া ঘর থেকে বের হওয়া হয় না। সানগ্লাস, ব্যাগ, মোবাইল। ওকে। অ্যাকচুয়ালি সানগ্লাস না, আমি গ্লাসও ইউজ করি, আমার পাওয়ার গ্লাস আছে। সো সানগ্লাস অথবা পাওয়ার গ্লাস, ব্যাগ, মোবাইল, এই তিনটা ছাড়া বের হওয়া হয় না। এবং এরই সাথে ফাইনালি শকাপু, তোমার সাথে আমার র্যাপিড ফায়ারও শেষ হয়ে গেল, এবং তুমি এত স্বতঃস্ফূর্ত ছিলে, এত মজা করলে আমাদের সাথে, এবং আমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলে, তাই তোমাকে একটা গিফট দেওয়া হবে। অনেক বড় একটা গিফট। হ্যাঁ হ্যাঁ, বিশাল বিশাল একটা গিফট। আমরা আবার বড় গিফট ছাড়া দেই না। আচ্ছা, তোমার কাছে নিয়ে নিই না, এভাবে দেই। থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনালি ইট ওয়াজ লাভলি হ্যাভিং ইউ, এবং আমার ভীষণ ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। আমারও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ টক রুমকে, থ্যাংক ইউ দীপ্তকে আমাকে এখানে ইনভাইট করে আনার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। সো ইয়েস ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখলেন আজকে আমাদের সাথে পুরো আড্ডায় ছিল আনিকা কবির শখ ইন আওয়ার টক রুম। আমরা বেশ মজার একটা আড্ডা দিলাম, তার সাথে সামনের দিনগুলোতেও আপনি এভাবেই আশা রাখবেন যে আপনাদেরই পছন্দের অন্য একজন তারকাকে নিয়ে আমরা চলে আসব। আপনারা সাবস্ক্রাইব করে থাকতে পারেন দীপ্ত টিভি এবং দীপ্ত প্লেতে ফর মোর আপডেটস।